মোবাইল ফোন ব্যবহার করে প্রতারণা কিংবা নানা রকম অপরাধ, এই সমস্যাটা কিন্তু বাংলাদেশে বেশ বড়সড় আকার নিয়েছে, তাই না? তো এই সমস্যার সমাধান করতে সরকার সম্প্রতি দেশজুড়ে একটা নতুন সিস্টেম চালু করেছে। নামটা হলো NEIR। এখন প্রশ্ন হলো, এই যে নতুন ডিজিটাল ঢাল, এটা আসলে কি, আর আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদের জীবনে এর প্রভাবটা ঠিক কেমন হবে? চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। তো সরকারের উদ্দেশ্যটা কিন্তু খুবই স্পষ্ট। এই NEIR সিস্টেমটা চালু হলে সিম আর রেজিস্ট্রেশন ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে যত অপরাধ হয়, যেমন ধরুন আর্থিক প্রতারণা বা জালিয়াতি, সেগুলো কমে আসবে। তার মানে বুঝতেই পারছেন, লক্ষ্যটা শুধু অবৈধ ফোন সেট বন্ধ করা নয়, বরং এর আড়ালে যে অপরাধ জগৎটা আছে সেটার গোড়াতেই ঘা দেওয়া। আচ্ছা, তাহলে এই NEIR জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো সরকারের তৈরি একটা বিশাল ডাটাবেস বা তালিকা। এই তালিকায় শুধু সেই সব মোবাইল ফোনের IMEI নম্বরই থাকবে যেগুলো হয় বৈধভাবে দেশে আনা হয়েছে অথবা দেশেই তৈরি করা হয়েছে। আর কোনো ফোনের IMEI যদি এই লিস্টে না থাকে, তাহলে সোজা কথা, সেই ফোন দেশের কোনো মোবাইল নেটওয়ার্কেই আর কাজ করবে না, একদম ব্লকড হয়ে যাবে। মূল উদ্দেশ্যটা হলো অবৈধ ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া। বেশ, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে NEIR কি এবং কেন এটা আনা হলো। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। এই যে এত বড় একটা সিস্টেম চালু হলো, এর ফলে মোবাইল ফোন ব্যবহারকারী, যারা ফোন আমদানি করেন কিংবা যারা দোকানে বিক্রি করেন, মানে সবার উপর এর প্রভাবটা ঠিক কি হতে চলেছে? চলুন এবার এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যায়। তো সিস্টেমটা চালু তো হলো, কিন্তু এর শুরুটা কিন্তু একদম মসৃণ ছিল না। যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রেই যেমনটা হয় আর কি, চালুর পরপরই বিশেষ করে যারা মোবাইল ফোনের ব্যবসার সাথে জড়িত, তাদের মধ্যে বেশ বড় একটা অসন্তোষ দেখা দেয়। এখন প্রশ্ন হলো, কেন এই অসন্তোষ? ঠিক কী নিয়ে তাদের এত উদ্বেগ ছিল? চলুন সেই কারণগুলোই খুঁজে বের করি। ঘটনাটা কিন্তু খুব দ্রুতই ঘটেছে। দেখুন, সরকার প্রথমে বলেছিল যে 1 জানুয়ারি 2026-এর আগে দেশে যত ফোন আছে, চালু বা অবিকৃত, সবই বৈধ বলে ধরা হবে। কিন্তু যেই না সিস্টেমটা পুরোপুরি চালু হলো, অমনি খুচরা বিক্রেতাদের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। তাদের চিন্তাটা ছিল খুব বাস্তব। প্রথমত, নতুন নিয়মে ফোন আমদানি করার প্রক্রিয়াটা তাদের কাছে বেশ জটিল মনে হচ্ছিল। আর তার চেয়েও বড় দুশ্চিন্তা ছিল তাদের হাতে থাকা স্টক নিয়ে। মানে দোকানে বা গুদামে যে হাজার হাজার ফোন এখনও বিক্রি হয়নি, সেগুলোর কি হবে? সেগুলো কি হঠাৎ করেই অচল হয়ে যাবে? এই দুটো প্রশ্নই তাদের উদ্বেগের মূল কারণ হয়ে দাঁড়ায়। ব্যবসায়ীদের এই উদ্বেগ আর অসন্তোষের পর সরকারও কিন্তু বসে থাকেনি। বিশেষ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে BTRC খুব দ্রুতই ব্যবস্থা নেয়। তারা ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে এবং তাদের সমস্যাগুলো সমাধানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। চলুন দেখি সেই সিদ্ধান্তগুলো কী ছিল। সরকারের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ছিল মোবাইল ফোন আমদানির ওপর শুল্ক কমানো। আগে যেখানে প্রায় 61% মতো শুল্ক দিতে হতো, সেটাকে এক ধাক্কায় কমিয়ে প্রায় 43% নিয়ে আসা হয়েছে। ভাবা যায়, এটা কিন্তু একটা বিশাল ছাড়। আর আমদানিকারকদের জন্য এটা যে কত বড় একটা স্বস্তির খবর, তা বলাই বাহুল্য। তবে শুধু শুল্ক কমানোই কিন্তু শেষ কথা নয়। BTRC আমদানি প্রক্রিয়াটাকেও অনেক সহজ করে দেওয়ার কথা বলেছে। যেমন এখন থেকে ফোন আমদানির জন্য আগের মতো অত কাগজপত্র লাগবে না। ভেন্ডার হিসেবে অনুমোদন পাওয়ার প্রক্রিয়াটাও হবে অনেক দ্রুত। আর একটা বড় সুবিধা হলো, এখন আর শুধু ফোন প্রস্তুতকারক কোম্পানির কাছ থেকেই আমদানি করতে হবে না, তাদের অনুমোদিত ডিলারদের কাছ থেকেও ফোন আনা যাবে। সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটাকেই অনেক সহজ করা হচ্ছে। আর সেই যে ব্যবসায়ীদের দুশ্চিন্তা ছিল তাদের গুদামে পড়ে থাকা ফোনগুলো নিয়ে, সেটারও কিন্তু একটা সমাধান দেওয়া হয়েছে। বলা হয়েছে, খুব সামান্য একটা শুল্ক দিয়ে কোনো বাড়তি কাগজপত্র ছাড়াই সেই ফোনগুলো নিবন্ধন করে নেওয়া যাবে। এমনকি যে ফোনগুলো তখন আমদানির প্রক্রিয়ায় ছিল, মানে দেশের পথে ছিল, সেগুলোকেও সাময়িকভাবে নেটওয়ার্কে কাজ করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ ব্যবসায়ীদের লোকসানের হাত থেকে বাঁচানোর একটা চেষ্টা করা হয়েছে। তো ব্যবসায়ীদের সমস্যাগুলোর তো একটা সমাধান পাওয়া গেল, কিন্তু সাধারণ ব্যবহারকারীরা, মানে আমরা যারা ফোন ব্যবহার করি, তাদের অভিজ্ঞতা কেমন ছিল? সত্যি বলতে সিস্টেমটা চালু হওয়ার পর সাধারণ ব্যবহারকারীদের অনেকেই কিন্তু কিছু সমস্যায় পড়েছিলেন। চলুন এবার সেই দিকটা দেখি, ঠিক কি কি সমস্যা হচ্ছিল আর BTRC বা সেগুলোর কি ব্যাখ্যা দিচ্ছে। সাধারণ ব্যবহারকারীদের দিক থেকে মূলত 3 ধরনের সমস্যার কথা শোনা যাচ্ছিল। 1 নম্বর সমস্যা ছিল, অনেকের ফোনে হঠাৎ করেই নেটওয়ার্ক চলে যাচ্ছিল। এই বিষয়ে BTRC বলছে, এর কারণ হলো ক্লোন করা IMEI ব্যবহার করা ফোন অথবা খুব পুরনো বা রিফারবিশড ফোন। NEIR সিস্টেমের লক্ষ্যই হলো ভবিষ্যতে এই ফোনগুলোকে ব্লক করা। দ্বিতীয় সমস্যাটা ছিল, একজনের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অনেকগুলো ফোনের নিবন্ধন দেখানো হচ্ছিল।
বিটিআরসি জানিয়েছে এটা সিস্টেমের পুরনো ডেটা দেখানোর কারণে হচ্ছে এবং তারা শুধু অ্যাক্টিভ ডিভাইসগুলো দেখানোর জন্য কাজ করছে। আর ৩ নম্বর সমস্যাটা ছিল পোর্টালে রেজিস্টার করতে গিয়ে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পেতে অনেক দেরি হচ্ছিল। এর কারণ হিসেবে বলা হয়েছে একসাথে প্রচুর মানুষ চেষ্টা করায় সিস্টেমে চাপ পড়েছিল। তবে বিটিআরসি কিন্তু সবগুলো সমস্যায় সমাধানের আশ্বাস দিয়েছে। এত সব আলোচনার পর সবচেয়ে দরকারি প্রশ্নটা হলো, একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে যদি কেউ এই ধরনের কোনো সমস্যায় পড়েন তাহলে তার ঠিক কী করা উচিত। চলুন এবার সেই বিষয়ে কিছু পরিষ্কার নির্দেশনা দেখে নেওয়া যাক। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এনইআইআর সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য প্রথম কাজটাই হবে নিজের মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা, কারণ তারাই প্রাথমিক পর্যায়ে সাহায্য করতে পারবে এবং বলতে পারবে যে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে। এখন যদি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে সমস্যার কোনো সমাধান না হয় তখন কি করতে হবে? সেক্ষেত্রে পরের ধাপ হলো সরাসরি বিটিআরসির অফিসিয়াল হটলাইন নম্বর 100 অর্থাৎ 100-তে ফোন করা। এখান থেকেই চূড়ান্ত সমাধান পাওয়ার কথা। সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ডিজিটাল প্রতারণা আর অপরাধ দমনে এনইআইআর সিস্টেম নিঃসন্দেহে একটা খুবই শক্তিশালী পদক্ষেপ, কিন্তু আমরা সবাই জানি প্রযুক্তি যত এগোয় অপরাধীরাও তত নতুন নতুন পথ খুঁজে বের করে। তাহলে প্রশ্ন হলো, এই নতুন ডিজিটাল ঢাল কি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, নাকি এটা ডিজিটাল অপরাধ দমনের এক দীর্ঘ লড়াইয়ের একটা নতুন অধ্যায়ের শুরু মাত্র? এর উত্তরটা শায়দ সময়ই আমাদের বলে দেবে।